Dear learners, welcome to Imdadullah Digital University. Today's lesson on Paradise Lost book on line to line summary and explanation. সেক্ষেত্রে আজকে আমরা 331 লাইন থেকে স্টার্ট করছি, দেখি কোন পর্যন্ত আজকে যাওয়া যায়। আগে আমি 330 পর্যন্ত এক্সপ্লেন করেছিলাম। এই যে অ্যারাইজ অর বিফোর ইউ আর ফলেন, অর্থাৎ শয়তান তার ফলোয়ার্সদেরকে বলছিলেন যে অ্যাওয়াক, জাগো, অ্যারাইজ, ওঠো, অথবা যদি না জাগো না ওঠো তোমার এই গালফ থেকে, অর্থাৎ এই যে অগ্নিদগ্ধ হেল থেকে, তাহলে চিরতরে এখানেই পতিত থাকো। এ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করছি পরবর্তী পার্ট 331 লাইন থেকে। এখানে দে হার, অর্থাৎ তার ফলোয়ার্স, দে বলতে এখানে শয়তানের ফলোয়ার্স যারা, তাদেরকে বলা হয়েছে। দে হার্ড, এখানে দ্য শয়তানস ভয়েস, অর্থাৎ শয়তানের কণ্ঠ তারা শুনলো। অ্যান্ড এখানে দে ওয়ার অ্যাবাস্ট, অর্থাৎ তারা অপমানিত বোধ করেছিল শয়তানের ওই কথাগুলো দ্বারা। অ্যান্ড আপ, তড়িঘড়ি করে যে জেগে ওঠা, আপ উঠলো। দে স্প্রাং আপন দ্য উইং, তাদের যে ডানায় ভর করে। অ্যাজ when man will not to watch, মানুষ যেন মানুষ দেখতে পায়, দেখবে না। অন ডিউটি, তারা এমন মানে ডিউটিরত অবস্থায় তারা এটা ভয় পেয়েছিল, দে ড্রিড, তারা ভয় পেয়েছিল যে বাই হুম, অর্থাৎ শয়তান, এখানে হুম বলতে শয়তান, শয়তান স্লিপিং ফাউন্ড বাই হুম, স্লিপিং ফাউন্ড বাই হুম, দে ড্রিড। অন ডিউটি স্লিপিং ফাউন্ড বাই হুম দে ড্রিড, এটা এরকম যে ইংরেজিটা এরকম ছিল যে শয়তান ফাউন্ড দেম স্লিপিং অন ডিউটি, ডিউটির অবস্থায়। হ্যাঁ, সো দে ড্রিড, তারা তাই ভয় পেয়েছিল। দে ড্রিড, তারা ভয় পেয়েছিল, কারণ হলো শয়তান তাদেরকে ডিউটিরত অবস্থায় দেখেছিল যে তারা ঘুমিয়ে আছে। এরপরে তারা রাউজ, জেগে উঠলো। অ্যান্ড বি স্টার themselves আর ওয়েল অ্যাওয়াক, তারা এমন ভাবে মানে জেগে উঠলো যে ভালোভাবে তারা জেগে হয়েছে, নিজেরা কর্মতৎপর হয়ে উঠলো। নর, অথবা did they not perceive the evil plight in which they were, অর্থাৎ they did not perceive the evil plight, perceive হচ্ছে উপলব্ধি করা, অর্থাৎ নতুবা তারা they did not perceive, তারা did they not perceive বলতে they did not perceive, তারা উপলব্ধি করেছিল না, করতে পারছিল না। the evil deed, evil plight, অর্থাৎ এই যে প্লাইট হচ্ছে দুর্দশা, এই যে নরকের যে দুর্দশা, ইন হুইচ, যার মধ্যে দেওয়ার তারা অবস্থিত, তারা ছিল সেইখানে, সেটা তারা উপলব্ধি করছিল না। অথবা or the fire pains not feel, অর্থাৎ এই যে অগ্নি ভিতরে, অগ্নি স্প্লুঙের মধ্যে, অগ্নি সাগরের মধ্যে, অর্থাৎ হেল, নরকে যে তারা রয়েছে, সেই ফায়ার স্পেন্স, আগুনের যে ব্যথা, সেটা তারা বুঝতে পারছিল না, অনুভব করছিল না। দ্য ফায়ার স্পেন্স নট ফিল, কবির লেখা তো এখানে হয়তো ইংরেজিটা এরকম যে দে ডিড নট ফিল দ্য ফায়ার স্পেন্স, দে ডিড নট ফিল দ্য ফায়ার স্পেন্স, সেটা মিল্টন বলছেন দ্য ফায়ার স্পেন্স নট ফিল। মিল্টনেরটাই কারেক্ট, হ্যাঁ, কারণ তিনি মহাকবি, যা লিখেছেন ওটাকেই আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। হ্যাঁ, ইয়েট টু দেয়ার জেনারেলস ভয়েস, তথাপি তাদের যে জেনারেল, অর্থাৎ শয়তান, শয়তানকে এখানে তাদের কমান্ডার বলা হয়েছে, সেই কমান্ডারের, তাদের কমান্ডারের যে ভয়েস, কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে দে শুন অবিট ইন নিউমেরিয়াল, মানে দ্বিধাদ্বন্দ্বহীন ভাবেই তারা শীঘ্রই সেটা মেনে নিল, অর্থাৎ তারা জেগে উঠল। এখন তারা যে জেগে উঠল, এর পরের অংশে জন মিল্টন সিমিলার্স ব্যবহার করেছেন। সিমিলার গুলো তিনি পরতে পরতে এই ইপিকে ব্যবহার করেছেন। এখানে আবার আরেকটি সিমিলার এখানে ইউজ হয়েছে, উপমা, পিছনের যে হিস্টোরিক্যাল মিথোলজিক্যাল যে ওল্ডেস্ট বাইবেল
সেই ওল্ডেস্ট বাইবেল থেকে তিনি বিভিন্ন উপমা তুলে নিয়ে এসেছেন। As when the potent rod of Amram's son in Egypt's evil day waved round the coast, upcalled a pitchy cloud of locusts, wrapping on the eastern wind that o'er the realm of impious Pharaoh hung like night, and darkened all the land of Nil. এখানে শয়তানের সাঙ্গপাঙ্গকে এমন ভাবে বুঝাবে সেটা আমি তুলে ধরছি। এখানে একটি জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, আমরান সন ইন ইজিপ্ট, এটা বুঝে উঠতে হবে। আমরান সন ইন ইজিপ্ট সম্পর্কে যে বর্ণনাটা এসেছে সেটা আমি তুলে ধরছি, যে মিশরের আমরাম পুত্র, অর্থাৎ মিল্টন রেফার্স টু মোসাস। মোসাস হচ্ছে আমরামসের সন্তান, অ্যাজ আমরান সন, in order to convey the importance of the relationship between মুসাস and শয়তান। মুসা এবং মোসেস এবং শয়তানের সাথে যে কম্পেয়ার, যে তুলনা, সেই তুলনার যে সম্পর্ক, সেই সম্পর্কটা করছেন এখানে। অর্থাৎ মুসাস যেরকম তার যে অনুসারী, সেই অনুসারীদেরকে মিশরের যে ফারা, অর্থাৎ ইম্পিয়াস ফারা, শয়তান যে রাজা বাদশাহ, সেই তাদের থেকে রক্ষা করার জন্য মুসা যেরকম নীল নদের উপরে তার যে দণ্ড, শক্তিশালী দণ্ড অর্থাৎ লাঠি আঘাত করার কারণে পথ তৈরি হয়ে গিয়েছিল, এবং ইসরায়েলিসদেরকে নিয়ে মিশরের রাজাদের, রুডো রাজা, ক্রুর রাজা, শয়তান রাজাদের থেকে বাঁচানোর জন্য নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করে পথ তৈরি করে সে এই যে জর্দান, ইসরায়েল, ফিলিস্তাইন, জেরুজালেম এলাকায় সে সেভ করে নিয়ে আসলো। সেই গল্পে সে মোসেসের সাথে শয়তানকে তুলনা করছে। শয়তানও হেলে ওই যে নরকে তার যে ফলেন অ্যাঞ্জেলস, তার যে ফলোয়ার্স, সেই ফলোয়ার্সরা যে অগ্নিদগ্ধ ওই নরকের মধ্যে, নরকের ওই আগুনের মধ্যে পতিত রয়েছে, তাদেরকে সে উদ্ধার করেছিল। সেই আলোকে মোসেসের সাথে জন মিল্টন শয়তানকে কম্পেয়ার করছেন। মিল্টন ইউজেস চমৎকার ভাবে বুঝতে হবে আসে যে আরমান সোয়ান ইন অর্ডার টু, উদ্দেশ্য কনভে দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ বিটুইন মোসেস অ্যান্ড শয়তান। আমরাম ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য ফ্রেন্ড অফ জিহোভা। জিহোভাকে, জিহোভা হচ্ছে হিব্রু ভাষায় গড, হিব্রু ভাষায় গডকে জিহভ বলে। এই জিহবের ফ্রেন্ড হচ্ছে আমরাম, আর আমরামের সন্তান হচ্ছে মোসেস। It is evident that Moses is a very religious figure because Amram is considered very close to God. আমরাম ছিলেন গডের খুব নিকটবর্তী, জিহবের খুবই কাছের বন্ধু, আর তারই সন্তান হচ্ছে মোসেস। তাই মোসেস হচ্ছে একজন ধার্মিক ফিগার, ধার্মিক ব্যক্তিত্ব। আর মিল্টন ইউজেস দ্য রিলেশনশিপ, মিল্টন এখানে ব্যবহার করেছে রিলেশনশিপ বিটুইন আমরাম অ্যান্ড মোসেস to refer to Moses. শয়তান is compared to Moses. শয়তানকে কম্পেয়ার করছেন মোসেসের সাথে in order to convey the control that he had over his minions. যে তার মোসেস যেমন তার ফলোয়ার্সদেরকে কন্ট্রোল করেছিলেন, শয়তানও তার যে ফলোয়ার্স অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলদেরকে কন্ট্রোল করেছেন। শয়তান কলস হিজ আর্মি, শয়তান তার আর্মিদের অর্থাৎ সৈন্যবাহিনীকে ফরওয়ার্ড বলল যে এগিয়ে যাও। অ্যান্ড অ্যাজ দে শর্ম, Milton compares the image of Moses, a plague of locusts swarming over Egypt, and the comparison to Moses implies a powerful control over the swarm of angels. এই যে swarm of angels অর্থাৎ মানে ফেরেশতাদের যে দল, সাঙ্গপাঙ্গ, যেটা শয়তান কন্ট্রোল করতেছিল, আর এই শয়তানদের মানে সোয়ার্ম অফ অ্যাঞ্জেলস হলো মুসাস কন্ট্রোল করতেছিল। মিল্টন ইউজেস দিস রেফারেন্স টু মোসেস টু কনভে দ্য পাওয়ার শয়তান হেল্ড ইন হেল ওভার হিজ অ্যাঞ্জেলস। মানে এবার শয়তান তার নরকে অবস্থিত যে অ্যাঞ্জেলস রয়েছে তাদেরকে
কন্ট্রোল করতেছিল। মোসেস ইজ সিন অ্যাজ সাচ অ্যাজ pious figure. That idea of shaytans compared to him is contradictory. Milton uses this contradiction to further convey shaytan's impious character. অর্থাৎ আমি যেটা করলাম, কম্পেয়ারটা করলাম, সেটা হচ্ছে এই আমরান সন ইন ইজিপ্ট, এই কথাটাকে এক্সপ্লেন করলাম। এখানে তার যে শক্তিশালী রড, অর্থাৎ তার যে শক্তিশালী যে লাঠি, সেটা অর্থাৎ ওই মুসা আলাইহিস সালাম, আমাদের মুসলমানদের ভিতর এই গল্পটা অনেকেই জানে। মুসা আলাইহিস সালাম যে তার অনুসারীদেরকে নিয়ে নীল নদ পার হচ্ছিলেন, তখন পিছনে যে মিশরের ফিরআউন তার যে সৈন্যবাহিনী তাকে ধাওয়া করছিল, তখন মুসা আলাইহিস সালাম তার লাঠির আঘাতে যে নদী নীল নদকে ডিভাইডেড করেছিলেন এবং পথ তৈরি করে দিয়েছিলেন এবং তার অনুসারীদেরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন অপর পাশে, অর্থাৎ ইসরায়েল, জেরুজালেম, জর্দান এই এলাকায়, এবং মাঝখানে যাতে মিশরের ওই ফিরআউনের যে দল তারা নীল নদের মধ্যে যখন পৌঁছায়, তখন পুরো নীল নদ তারা পানির দ্বারা ওই আটকিয়ে যায়, অর্থাৎ তখন আর ওই পথটা থাকে না, পানিতে তারা ভেসে যায় এবং সকলে মৃত্যুবরণ করে। পুরো ফিরআউনের সৈন্যবাহিনী আর মুসা আলাইহিস সালামের সৈন্যদল এবং তার অনুসারীরা বেঁচে যায়। সেইভাবে তিনি তুলনা করেছেন এখানে। সেটা আমরান সন ইন ইজিপ্ট, অর্থাৎ ওল্ডেস্ট বাইবেলে যেটা রয়েছে সেটা এখানে তুলে ধরেছেন। ইভিল ডে ওয়েপ রাউন্ড দ্য কস্ট, আপ কল্ড, অর্থাৎ কল্ড আপ এ পিচি ক্লাউড অফ লোকাস্ট, অর্থাৎ লোকাস্টের যে পিচি ক্লাউড, অর্থাৎ কালো পিচের মতো কালো কালো যে মেঘ, সেই মেঘকে কি করছে, র্যাপিং, যেটা আবৃত করা ছিল অন দ্য ইস্টার্ন উইন্ড, অর্থাৎ পূবের যে বাতাসে যে লোকাস্টে কালো মেঘ দ্বারা আবৃত করে রাখা হয়েছিল, যেখানে নীল নদের যে ঢেউ আসছে পড়ছিল উপকূলে, তখন মনে হচ্ছিল দ্যাট অর দ্য রিলম অফ ইম্পিয়াস ফারা হ্যাং লাইক নাইট অ্যান্ড ডার্কেন্ড অল দ্য ল্যান্ড অফ নীল। মনে হচ্ছিল যে দ্য রিলম হচ্ছে রাজ্য, ইম্পিয়াস হচ্ছে অধার্মিক, অর্থাৎ ফারা, অর্থাৎ এই যে ফিরআউন বা মিশরের অধার্মিক রাজারা যেন মনে হচ্ছিল ওই যে পূব আকাশে মেঘ ঢেকে রেখেছিল, সেটা যেমন ঝুলে রেখেছিল রাত্রির মতো, একটা রাত যেমন সেরকম ঝুলাইয়া রেখেছিল ওই কোস্টের সমুদ্র উপকূলে নীল নদের পারে, যেটা মনে হচ্ছিল ডার্কেন্ড অল দ্য ল্যান্ড অফ নীল, অর্থাৎ নীল নদের পুরো অঞ্চল যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। ঠিক সেই রকম ভাবে শয়তানের যারা সাঙ্গপাঙ্গ অথবা তার যারা অনুসারী, তারাও তদ্রূপ ছিল। সেই জিনিসটা পরবর্তীতে মিল্টন সিমিলাইজ করছেন, অর্থাৎ ওই উপমাটার সাথে শয়তানের সাঙ্গপাঙ্গদের মিলটা নিয়ে আসছেন, যে তাই নাম্বারলেস, অর্থাৎ গোনা যায় না, অগণিত, নাম্বারলেস অর্থাৎ গোনা যাবে না। ওয়ার দোজ ব্যাট অ্যাঞ্জেলস সিন, অর্থাৎ দোজ ব্যাট অ্যাঞ্জেল, নাম্বারলেস ব্যাট অ্যাঞ্জেলস ওয়ার সিন। এখানে এরকম যে দেখা যাচ্ছিল যে এই যে অগণিত অজস্র লক্ষ 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 যে ফলেন অ্যাঞ্জেল, ওই যে হেলে নরকে, অর্থাৎ আগুন দগ্ধ যে নদী, সেই নদীতে যে পতিত রয়েছে তাদেরকে দেখা গিয়েছিল। ওয়ার সিন হোভারিং অন উইং, এখানে এ সিগন্যাল গিভেন, এটা যেহেতু বলছি আপলিফটেড হচ্ছে উত্তোলিত করা, সিগন্যালটা তখনই পাবে যতক্ষণ পর্যন্ত ওই সিগন্যালটা মানে সিগন্যালটা না যাচ্ছে, অর্থাৎ আপলিফটেড স্পেয়ার, অর্থাৎ তার যে স্পেয়ার হচ্ছে শয়তানের যে বর্ষা, ওইখানে মোসেসের যেমন ছিল পোটেন্ট রড, আর এখানে শয়তানের হচ্ছে আপলিফটেড
স্পেয়ার স্পেয়ার হচ্ছে তার যে বর্ষা, সেই বর্ষাটা এর আগে যে স্পেয়ারের তুলনা দেওয়া হয়েছিল বড় যুদ্ধ জাহাজের যে মাস্তুল, সেই পাইন গাছ, টলেস্ট পাইন গাছ, সেই পাইন গাছের সেই বর্ষা সে যখন উত্তোলিত করবে, আপলিফটেড স্পেয়ার ওবিং টু ডাইরেক্ট দেয়ার কোর্স, অর্থাৎ তার যারা অনুসারী তাদেরকে ডাইরেক্ট ডিরেকশন দেওয়া, নির্দেশনা দেওয়ার জন্য ইন ইভেন ব্যালেন্স ডাউন দ্য লাইট অন দ্য ফার্ম ব্রিম স্টর্ম, তার যে এই যে গন্ধ অথবা লাইট সেটা, তারপরে অ্যান্ড ফিল অল দ্য প্লেন, এবং তারা সেই গন্ধ শুকে অথবা তারা সমগ্র যে শয়তান যেমন ওই নরকের যে খাল বা নরকের যে নদী বা নরকের যে সাগর, অগ্নিদগ্ধ সাগরের তীরে দাঁড়িয়ে তার যে সেই বর্ষা অর্থাৎ তার যে রাতে যে টলেস্ট পাইন গাছের মতো, যেটা কিনা মাস্তুল, জাহাজের মাস্তুলের মতো, সেই স্পেয়ারটা যখন উত্তোলিত করবে তখন সকলে এসে ওই যে তার যে সমতল ভূমি সেখানে এসে ফিল করবে, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাবে। এ মাল্টিটিউড, অর্থাৎ তার এই যে ভিড়, অর্থাৎ তার এই সৈন্যদের যে ভিড়, এই ভিড়টা, এই মাল্টিটিউড, এই ভিড় বা এই যে তার সৈন্য দল, এই যে তার ফলোয়ার্স, এই যে ফলেন অ্যাঞ্জেলসরা যে প্লেন ভূমিতে এসে হাজির হলো, এটার জন্য লাইক কেমন, যে হুইচ দ্য পপুলিয়াস নট পোর্ট নেভার ফরম হার ফ্রোজেন লায়ন্স টু পাস Rhine or the Danube, when her barbarous sons came, আসলো তার barbarous সনরা, like যেন a deluge on the south and spread beneath Gibraltar to the Libyan sands. চমৎকার। অর্থাৎ এই যে তার যে সাঙ্গপাঙ্গ সৈন্য দল, তার যে ফলোয়ার্সরা, শয়তানের যে অনন্য যে শয়তানরা, অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলসরা, তারা এমনভাবে আসলো, ভিড় করলো, এই মাল্টিটিউড দ্বারা বুঝেছে। সেই মাল্টিটিউডটা কেমন তার একটা সিমিলাইজ করছে এখানে, তার একটা উপমা তিনি তুলে ধরেছেন। সেই উপমাটা হচ্ছে যে রাইনটা আমি গুগলে দেখাচ্ছি, গুগল ম্যাপেই দেখাচ্ছি। এই যে রাইন রিভার, এই রাইন রিভার জার্মানির একটা নদী, ইউরোপের সবচেয়ে বড় নদীগুলোর একটি নদী। সেই নদীর কথা এখানে তুলে ধরেছেন যে এই নদী বরফ হয়ে যায়, তখন মানুষ পারাপার হয় বরফের উপর দিয়ে হেঁটে। হ্যাঁ, সেই জিনিসটা এখানে তুলে ধরেছেন। আর একটা দানুব রিভার, এটাও আমি আপনাদেরকে তুলে ধরছি। এই দানুব রিভার এবং রাইন, এই নদী যখন হয়ে যায়, বরফে আবৃত হয়ে যায়, বরফে ফ্রোজেন ল্যান্ড, যেটা যে এই মানে বরফের উপর দিয়ে এপার থেকে ওপারে হেঁটে পার হওয়া যায়। আর একটা কথা এসেছে জিব্রাল্টার প্রণালী। এই প্রণালী সম্পর্কে আপনারা জানেন যে এই যে মেডিটেরিয়ান সি এবং আটলান্টিক সি, এপাশে কিন্তু রয়েছে নর্থ আটলান্টিক, এই আটলান্টিক সি আর এই মেডিটেরিয়ান সি এর মধ্যে যে অঞ্চলটা, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টারের প্রণালীটা ব্যবহার করেছেন এখানে মিল্টন। এই জিব্রাল্টার প্রণালী পার হয়ে, জিব্রাল্টার প্রণালীটা আমি আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে দেখছেন, এই জিব্রাল্টার প্রণালী পার হয়ে ওই যে দানুব এবং রাইন নদীর যে এলাকা, সেই এলাকা থেকে কিছু জার্মানরা যারা বিতাড়িত হয়ে পূর্ব দিকে এই রোমান সাম্রাজ্যকে রোমান সাম্রাজ্যকে দখল করে এই জিব্রাল্টার প্রণালী পার হয়ে পূর্ব কোন পর্যন্ত সেটা দেখাচ্ছি একটু, আপনারা
আপনাদেরকে আমি একটু ছোট করে নেই। এই যে দেখুন, এই অঞ্চলটা পুরো এই এলাকাটা রোমান সাম্রাজ্যটা, এই যে লিবিয়া, এখানে লিবিয়ান বলছে, লিবিয়ান স্যান্ডস অর্থাৎ মরুভূমি, এই মানে আফ্রিকার উত্তর দিকে এই মরুভূমি ওই অঞ্চলটা মিশর পর্যন্ত দেখুন। এই এই অঞ্চলটা রোমান সাম্রাজ্যের আওতাধীন ছিল। সেটা রোমান সাম্রাজ্যটা এবার একটু দেখিয়ে নিয়েছে। এই যে দেখুন রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যটা এটা, এই যে পুরো এলাকাটা হচ্ছে রোমান সাম্রাজ্য, অর্থাৎ এই যে লিবিয়া, মিশর, এই এই পুরো এলাকাটা হচ্ছে। আর এদিকে জার্মান, স্পেন, ফ্রান্স, ইটালি সহ সব অঞ্চলটা হচ্ছে এই রোমান সাম্রাজ্য ছিল। এই ইতিহাসটা, হিস্ট্রিটা খুব ভালো করে পড়বেন। হিস্ট্রিটা পড়লে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পারবেন। ইউরোপের হিস্ট্রি এবং গ্রিক হিস্ট্রি, রোমান হিস্ট্রি, ইটালিয়ান হিস্ট্রি এবং মিশর, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ইতিহাস, এই এলাকাটা খুব দরকার। আচ্ছা, এই যে ভিড় করে দাঁড়ালো শয়তানের কাছে এসে, তার লাঠি যখন সে তার বর্ষা যখন স্পেয়ার সেটা উত্তোলন করলো, তখন সমস্ত ফলেন অ্যাঞ্জেলসরা এসে হাজির হলো, যেন হুইচ দ্য পপুলিয়াস নট পোর্ট নেভার ফরম হার ফ্রোজেন লায়ন্স টু পাস, অতিক্রম করে এসেছিল রাইন অর দ্য ডানুব নদী, হোয়েন হার বারবারিয়াস সন্স, তার বারবারিয়াস যে যাযাবর যে সন্তানেরা কেম এসেছিল, এই যে বর্বর অর্থাৎ ওই যে দানুব এবং রাইন নদীর তীরের যে লোকেরা, তাদেরকে বর্বর সন্তান বলছে, তারা এসেছিল লাইক যেন এ ডিলিউস অন দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণ দিকে একটা প্রলয়, মহাপ্রলয়, সেই প্রলয় যেন আসছিল, অ্যান্টেসপেট সেটা ছড়িয়ে দিয়েছিল বিনিথ জিব্রাল্টার টু দ্য লিবিয়ান স্যান্ডস, অর্থাৎ জিব্রাল্টার থেকে, জিব্রাল্টার তলদেশ থেকে লিবিয়ান যে মরুভূমি স্যান্ডস অর্থাৎ বালুময় লিবিয়ান অঞ্চল পর্যন্ত। এই পুরো অঞ্চল, সেই যে রোমান সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, সেই জার্মানের রাইন নদী থেকে শুরু করে একেবারে জিব্রাল্টার এবং লিবিয়ান যে বালুময় অঞ্চল, পুরো অঞ্চল অর্থাৎ আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া পুরো দখল করে যে রোমান সাম্রাজ্যে যেরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে এসেছিল, ওই রকম ভাবে শয়তান, বিশাল এক শয়তান, সে যখন তার যে লাঠি অর্থাৎ তার যে স্পেয়ার, সেই স্পেয়ারটা যে সিগন্যাল দিল, সিগন্যাল গিভেন টু হিজ ফলোয়ার্স অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলস, তারা যেন সকলে উঠে এসে তার ওইখানে মাল্টিটিউড একটা ভিড় করেছিল। ভিড়টা এমন যেন পুরো রোমান সাম্রাজ্য সেই রাইন নদীর থেকে একেবারে মেডিটেরিয়ান সি পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে যেরকম ওই রকম। Forthwith from every squadron and each band, the heads and leaders thither hashed where stood their great commander. এটা একটা পার্ট। ফরওয়ার্ড হচ্ছে পূর্বেই, ফরম এভরি স্কোয়াড্রন মানে আগেই প্রত্যেকটা স্কোয়াড্রন, অ্যান্ড ইচ ব্যান্ড মানে প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা স্কোয়াড থেকে তাদের যে হেডস অর্থাৎ তাদের যে মূল নেতা অর্থাৎ মূল শয়তান, অ্যান্ড লিডার্স মানে হেডস অ্যান্ড লিডার্স নেতারা, থিথা সেখানে হ্যাস্ট এসেছিল, হয়ার যেখানে স্টুড দাঁড়িয়েছিল, দেয়ার গ্রেট কমান্ডার তাদের যে মহান শয়তান অর্থাৎ নির্দেশদাতা অর্থাৎ কমান্ডার, গ্রেট সুলতান, সেই শয়তানের কথা বলছে। আজান হচ্ছে, একটু পরে আবার ফিরে আসছি। ওকে, সেখানে এসে তারা হাজির হলো যেখানে তাদের যে গ্রেট কমান্ডার দাঁড়িয়েছিল, হায়ার স্টুড দেয়ার গ্রেট কমান্ডার। কিভাবে দাঁড়িয়েছিল? যে গড লাইক মানে সৃষ্টিকর্তার মতো শেপস আকার আকৃতি অ্যান্ড ফর্মস গঠন, এক্সিলিং হিউম্যান যে শেপস অ্যান্ড ফর্মস এক্সিলিং হিউম্যান অর্থাৎ উৎকৃষ্ট মানুষ বা বিরাট মানব,
সেই মানবের আকার এবং আকৃতি নিয়ে সৃষ্টিকর্তার মতো দাঁড়িয়েছিল গড লাইক প্রিন্সলি ডিগনিটিস, অর্থাৎ ওরা যেন মনে হচ্ছিল প্রিন্সলি ডিগনিটিস, রাজকীয় মর্যাদা অ্যান্ড পাওয়ার্স, ক্ষমতা, এইভাবে তারা দাঁড়িয়েছিল। দ্যাট আস্ট ইন হ্যাভেন, আস্ট বলতে বুঝাইছে বিফোর, অর্থাৎ পূর্বে, হ্যাভেনে অর্থাৎ স্বর্গে, স্যাট বসেছিল অন থ্রোনস অর্থাৎ সিংহাসনে। তারা যেরকম স্বর্গের সিংহাসনগুলোতে বসেছিল পূর্বে, ক্ষমতা এবং তাদের যে মর্যাদা, রাজকীয় মর্যাদা, সেই রকম আকার আকৃতি ছিল এক্সিলিং হিউম্যান, অর্থাৎ উৎকৃষ্ট মানবের আকার আকৃতিতে, সেইভাবে এসে তারা তাদের কমান্ডারের সামনে দাঁড়ালো। Though of the names in heavenly records now be no memorial, blotted out and erased by their rebellion from the books of life. এই লাইনটি চমৎকারভাবে একটা আলোচনা রাখা যায়। সেটা হচ্ছে দো অফ দ্য নেম, যদিও তাদের নামগুলো ইন হ্যাভেনলি রেকর্ডস, অর্থাৎ স্বর্গের যে রেকর্ড, নথিপত্র, সেই নথিপত্রতে তাদের নাম যদিও নাও এখন, বি নো মেমোরিয়াল, অর্থাৎ এখন আর নাই, এখানে বি নো, অর্থাৎ তাদের এখানে আর তাদের ওই নথিপত্রতে তাদের নাম আর এখন নাই, ব্লটেড আউট, যা আউট করে দেওয়া হয়েছে, অ্যান্ড রেস্ট, মুছে ফেলা হয়েছে, বাই দেয়ার রিবেলিয়ন, অর্থাৎ তাদের যে বিদ্রোহ, বাই দেয়ার রিবেলিয়ন, তারা যে গডের সাথে, সৃষ্টিকর্তার সাথে যে বিদ্রোহ করছে, এই বিদ্রোহ করার কারণে তাদের নাম মুছে দেওয়া হয়েছে ওই হেভেনলি রেকর্ড বইতে, যে স্বর্গের যে রেকর্ড বই, সেই রেকর্ড বইতে ছিল, যদিও তাদের নাম মুছে দেওয়া হয়েছে। ফ্রম দ্য বুকস অফ লাইফ, অর্থাৎ ওই যে বই, সৃষ্টিকর্তার যে বই, সেই বই থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে। নর হ্যাড দে ইয়েট অ্যামং দ্য সন্স অফ ইভ, না এখন তারা ইবের সন্তান, অর্থাৎ আদম এবং ইভ, দে হ্যাড ইয়েট অ্যামং দ্য সন্স অফ ইভ, অর্থাৎ এখন তারা, দে হ্যাড নট, এখন তারা আদমের সন্তানও না, নর হ্যাড দে ইয়েট অ্যামং দ্য সন্স অফ ইভ, অর্থাৎ আদম এবং ইভ তাদের যে সন্তান, সেই ইবের সন্তান এখন সন্তানদের মধ্যেও তারা নাই, না আছে তারা স্বর্গের, অর্থাৎ সৃষ্টিকর্তার সেই হ্যাভেনলি রেকর্ড বইতে তাদের নাম আছে, না আছে তারা যে ইবের, অর্থাৎ আদম এবং ইবের যে সন্তান, সেই সন্তানের মধ্যে তাও নাই। গড দেম নিউ নেমস, তাদের এখন নতুন নাম তারা পেয়েছিল, গড অর্থাৎ গেট, দে গেট নিউ নেমস, এখানে ইংরেজি গড দেম নিউ নেমস লিখেছেন কবিতায়, কিন্তু এখানে এরকম যে দে গেট অথবা দে গট নিউ নেমস, তারা নতুন নাম পেয়েছিল, সেটাই জন মিল্টন লিখেছেন, গড দেম নিউ নেমস টিল ওয়ান্ডারিং ওভার দ্য আর্থ, ওয়ান্ডারিং ওভার দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর এই যে কক্ষপথে তারা যে ঘুরছিল, ওয়ান্ডারিং করছিল, থ্রো গডস হাই সাফারেন্স ফর দ্য ট্রায়াল অফ ম্যান by falsities and lies the greatest part of mankind, they corrupted to forsake God their creator and the invisible glory of him that made them, to transform up to the image of brute adorned with gay religious full of pomp and gold and devils to adore for deities. অনেক বড় একটি পার্ট। এখানে থ্রো গডস হাই সাফারেন্স, অর্থাৎ সৃষ্টিকর্তার যে উচ্চ, যে তাদের উপরে যে সাফারেন্স, অর্থাৎ দুঃখ দুর্দশা চাপিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে ফর দ্য ট্রায়াল অফ ম্যান, মানুষের যে ট্রায়াল, তার মধ্যে যে মানুষ কি করছে, ট্রায়াল করতে করতে, বাই ফলসিটিস, অর্থাৎ মিথ্যা, অ্যান্ড লাইজ দ্য গ্রেটেস্ট পার্ট, মিথ্যার মধ্যে তারা সাহিত্য
গ্রেটেস্ট পার্ট অফ ম্যানকাইন্ড, মানবতার। দে করাপ্টেড, তারা মানুষকে দূষিত করে ফেলেছিল, অর্থাৎ মানুষ তাদের দ্বারা পরিচিত হয়ে সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছিল। ভুলে কি হয়েছিল? ফলসিটিসের মাধ্যমে, অর্থাৎ মিথ্যা, আর লাইস হচ্ছে মিথ্যা, ফলসিটিস দুইটা শব্দ একত্রেই ব্যবহার করছে, ফলসিটিস অ্যান্ড লাইস। দ্য গ্রেটেস্ট পার্ট অফ ম্যানকাইন্ড, এই এই যে মিথ্যা, যে মানবতার, অর্থাৎ মানুষের একটা বিরাট একটা অংশ, মানুষ মিথ্যা দ্বারা প্ররোচিত হয়। হ্যাঁ, সেই ট্রায়াল করতেছিল মানুষ, সেই মানুষের সেই ট্রায়ালের জন্য, অর্থাৎ ফর দ্য ট্রায়াল অফ ম্যান, মানুষ যে মিথ্যা কথার দ্বারা প্রচলিত হয়ে বা করতেছিল, এটা মানবতার একটা অংশ, মানুষের একটা অংশ। দে করাপ্টেড, তারা করাপ্টেড ছিল। টু ফরসেক গড, সৃষ্টিকর্তাকে পরিত্যাগ করে, অর্থাৎ টু ফরসেক গড দেয়ার ক্রিয়েটর, অর্থাৎ গড ছিল তাদের সৃষ্টিকর্তা, তাদের সৃষ্টি করেছিল, সেইখান থেকে তারা পরিত্যাগ করে ফলসিটিস এবং লাইসের মাধ্যমে, যেটা কিনা তাদের একটা গ্রেটেস্ট পার্ট ছিল মানুষের, সেইটার কারণে, অ্যান্ড দ্য ইনভিজিবল, যেটা দৃশ্যায়িত নয়, গ্লোরি অফ হিম, তার যে মহিমান্বিতা, সেইটা মেড দেম, তাদেরকে সেই যে অংশ, সেই অংশ হিসাবে তৈরি করেছিল। টু ট্রান্সফর্ম, পরিবর্তিত হয়েছিল, অফ, এখানে ওপেন, টু দ্য ইমেজ অফ ব্রুড, অর্থাৎ নিষ্ঠুরতার একটা চিত্র, অ্যাডর্নড উইথ গে রিলিজিয়াস, ফুল অফ পম্প অ্যান্ড গল্ড। অ্যাডর্নড মানে তারা প্রশংসা করত, উইথ গে রিলিজিয়াস, ফুল অফ পম্প অ্যান্ড গোল্ড, অর্থাৎ আড়ম্বরপূর্ণ, জাঁকজমকপূর্ণতায় পরিপূর্ণ সমকামী ধর্মীয় ইসে তারা প্রশংসিত হয়েছিল। অ্যান্ড ডিভিলস টু অ্যাডর ফর ডিটিস, ডিভিলস শয়তানরা, টু অ্যাডর ফর ডিটিস, তাদের এই দেবতুল্যতার জন্য তাদের প্রশংসা করত। দেন ওয়ার দে নোন টু মেন বাই ভেরিয়াস নেমস, অর্থাৎ ওই যে শয়তানদেরকে, যে শয়তানরা মানে এই তাদের সমকামিতার পরিপূর্ণ জাঁকজমকপূর্ণ একটা যে নিষ্ঠুর চিত্র প্রায় তারা ট্রান্সফর্ম করেছিল, হ্যাঁ, যেটা ইনভিজিবল ছিল, অদৃশ্যায়িত ছিল, সেটা দেন তারপর দে ওয়ার দে নোন টু মেন, অর্থাৎ দে ওয়ার নোন টু মেন, অর্থাৎ মানুষের কাছে তারা পরিচিত ছিল বাই ভেরিয়াস নেমস, মানুষ তাদেরকে বিভিন্ন নামে, অর্থাৎ এই যে শয়তানগুলোকে বিভিন্ন নামে মানুষের কাছে পরিচিত হয়েছিল, অর্থাৎ মানুষ চিনেছিল তাদেরকে বিভিন্ন নামে। দেন ওয়ার দে নোন টু মেন বাই ভেরিয়াস নেমস অ্যান্ড ভেরিয়াস আইডলস, অর্থাৎ বিভিন্ন মূর্তিতে তাদেরকে চিনেছিল। থ্রো দ্য হিথেন ওয়ার্ল্ড, হিথেন ওয়ার্ল্ড হচ্ছে এই জঘন্য পৃথিবীতে, আর সেম মিউজ দেয়ার নেমস দেন নন, তাদের নামগুলো পরিচিত হয়েছিল। হু ফার্স্ট হু লাস্ট, কে প্রথম কে শেষ। রাউস্ড ফ্রম দ্য স্লাম্বার, তারা ঘুম থেকে জাগ্রত হয়ে তড়িঘড়ি করে কে আগে যাবে। অন দ্যাট ফায়ারি কোচ, ওই যে অগ্নিদগ্ধ যে কোচ, সেই কোচে মানে শয়তানের যে সামনে কে কে কোন আগে যাবে, কে পরে যাবে, এই যে একটা তড়িঘড়ি সেটা শুরু হয়ে গেছিল। অ্যাট দেয়ার গ্রেট ইম্পায়ার্স কল, অর্থাৎ তাদের যে মহান রাজা, ইম্পায়ার্স অর্থাৎ শয়তান, দেয়ার গ্রেট, শয়তানকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আখ্যায়িত করতেছে এখানে। একবার গ্রেট সুলতান, একবার গ্রেট ইম্পায়ার্স, একবার গ্রেট কমান্ডার। দেখছেন শয়তানের কিন্তু বিভিন্ন নাম কিন্তু জন মিল্টন এখানে ইউজ করেছেন, হ্যাঁ, বিভিন্নভাবে। এখানে যেমন এই পয়েন্টে এসে অ্যাট দ্য গ্রেট ইম্পায়ার্স, অর্থাৎ তাদের মহান সাম্রাজ্যবাদ, অর্থাৎ মহান যে রাজা, সেই রাজা কল, ইম্পায়ার্স কল, তাদেরকে ডেকেছিল। অ্যাজ নেক্সট ইন ওথ কেম সিঙ্গলি হোয়ার হি স্টুড অন দ্য বেয়ার স্টার্ন, অর্থাৎ এর পরবর্তীতে মূল্যবান
যে সে এসেছিল, এসেছিল সিঙ্গলি, একা, হোয়ার যেখানে হি স্টুড সে দাঁড়িয়েছিল, অন দ্য বেয়ার স্ট্যান্ড অর্থাৎ খালি পায়ে সমুদ্রের তীরে, শয়তান যেখানে দাঁড়িয়েছিল, সিগন্যাল দিয়েছিল তার যে বর্ষা স্পেয়ার, সেই স্পেয়ার দ্বারা তখন সকলে জাগ্রত হয়ে এসেছিল। সেই দলে দলে, সেই দলের ভিতরে যে যে নেতা, সেই নেতাদেরকে একে একে ডেকেছিল। সেই দেখার ফলে সেখান থেকে যখন তাদের গ্রেট ইম্পারার ডাকলো, তখন একজন, মূল্যবান একজন সিঙ্গালি আসলো। ইন ওট কেম সিঙ্গালি, হোয়ার যেখানে হি স্টুড অন দ্য বেয়ার স্ট্যান্ড, হোয়াইল দ্য প্রমিসকিউয়াস ক্রাউড স্টুড ইয়েট অ্যালুভ। আমরা যে while the promiscuous crowd stood yet aloof, নীল মানে সে এলোমেলো ভাবে যেখানে ওই ক্রাউড জনতা অর্থাৎ এই শয়তানরা, ফলেন অ্যাঞ্জেলসরা দাঁড়িয়েছিল, সেখান থেকে তথাপি তারা নির্লুপ্ত ছিল। দ্য চিফ ওয়ার দোজ হু ফ্রম দ্য পিট অফ হেল, roaming to seek their prey on earth. The chief মানে প্রধান, those, the chief are those who যে from the pit of hell অর্থাৎ এই যে নরকের যে দুঃখ দুর্দশা হইতে তাদের যে প্রধান, সেই প্রধান তাদেরকে ডেকেছিল। রোমিং যেখানে তারা এলোমেলোভাবে ঘুরছিল, টু সেক দেয়ার প্রে অন আর্থ, টু সেক তারা অন্বেষণে ছিল, খুঁজতেছিল, দেয়ার প্রে, প্রে মানে শিকার, অন আর্থ পৃথিবীতে তাদের যে শিকার অর্থাৎ এই যে মানব জাতি সেই তাদেরকে শিকার করবে, সেই শিকারে সে রোমিং করতেছিল, ঘুরতেছিল। সেই তাদের যে প্রধান সে তাদেরকে ডেকে উঠেছিল। ডাস্ট ফিক্স দেয়ার সিটস, সাহস করে, ডাস্ট এখানে সাহস, ফিক্স নির্ধারিত করা হয়েছিল, দেয়ার সিটস তাদের যে স্থান, বসার স্থান, লং আফটার অনেক দিন পরে, লং আফটার নেক্সট অনেক দিন পরে, দ্য সিট অফ গড মানে সৃষ্টিকর্তার যে আসন অর্থাৎ গডের যে আসন, সেই আসনের পর তাদের পাশাপাশি তাদের যে আসনগুলো, সেই আসনগুলো ফিক্স করা হয়েছিল, ফিক্স করে সাহস করেছিল। দেয়ার অল্টার্স বাই হিজ অল্টার মানে তারপরে অর্থাৎ গডের পরে যেমন একের পর এক তাদের আসন ছিল, সেই আসন এখানে এই শয়তান নির্ধারণ করেছে। গডস অ্যাডর্ড অ্যামং দ্য নেশনস রাউন্ড, এই দেবতারা গডস অ্যাডর্ড প্রশংসিত হয়েছিল, প্রশংসা করেছিল। অ্যামং দ্য নেশনস রাউন্ড জাতিগুলোর ভিতরে, অ্যান্ড ডাস্ট অ্যাভয়েড তারা সাহস করে মেনেছিল, জি অফ থান্ডারিং আউট অফ সিনন অর্থাৎ জিওয়াবের যে সিননের বাইরা যে বজ্রপাত, থান্ডারিং সেইখানে, থরন সিংহাসনিত হওয়া, বিটুইন দ্য চিরামবিম, চিরামবিম হচ্ছে স্বর্গীয় দূতরা, তাদের মধ্যে, ইয়া অর্থাৎ ইয়েস, অপেন প্রাই প্লেসড উইথিন হিজ সেঞ্চুরি, হিজ সেঞ্চুরি এটা হচ্ছে তার যে মানে পবিত্র আশ্রয়স্থল, ইটসেলফ দেয়ার শ্রিন্স অর্থাৎ তাদের যে শ্রিন্স নিজেদের, সেই শ্রিন্সগুলো অ্যাবোমিনেশনস অর্থাৎ এই যে এক একজন শয়তান এক একটা শ্রিন্স করছিল, সেই শ্রিন্সগুলো ছিল তাদের অভয়ারণ্য, যেখানে তারা মানে তাদের মন্দিরগুলো নিজে নিজেই, তাদের যে মন্দিরগুলো সেই মন্দিরগুলো তাদের ছিল অভয়ারণ্য এবং জঘন্য, জঘন্য অভয়ারণ্য অর্থাৎ তাদের নিরাপদ স্থল, যেখানে বসে তারা যে কোনো অপকর্ম করতে পারত।
অ্যান্ড উইথ কাস্ট থিংস, এবং অভিশাপের সাথে, মানে কাস্ট থিংস অভিশপ্ত এলাকা, হিজ হোলি রাইটস, মানে তাদের যে এই যে স্বর্গীয় যে অনুষ্ঠান মালা, সেই অনুষ্ঠান মালাগুলো ছিল পাপে পরিপূর্ণ অর্থাৎ অভিশপ্ত জিনিস দ্বারা, এবং তাদের যে অভয়ারণ্য ছিল সেই অভয়ারণ্য অর্থাৎ তাদের যে সিরিঞ্জ অর্থাৎ মন্দিরগুলো ছিল জঘন্য অভয়ারণ্য, এবং সেখানে তারা তাদের যে অনুষ্ঠান মালাগুলো করতো অর্থাৎ বাৎসরিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান করতো, সেই অনুষ্ঠানগুলো ছিল অভিশপ্ত। অ্যান্ড সলেমান ফেস প্রোফ্যান্ড, এবং সলেমান এই অনুষ্ঠান মালা বিজয় অনুষ্ঠানগুলো অবজ্ঞা করেছিল। অ্যান্ড উইথ দেয়ার ডার্কনেস ডাস্ট অ্যাফন্ট হিজ লাইট, দেয়ার ডার্কনেস তাদের এই যে অন্ধকারাচ্ছন্ন এটা সাহস করে মুখের উপরই অবজ্ঞা করেছিল হিজ লাইট, তার যে আলো। প্রথমে তো প্রথম আসলো ফার্স্ট মোলাককে তার বর্ণনা এবার দিচ্ছেন জন মিল্টন। এই যে শয়তান তার যে বিভিন্ন ব্যান্ড অর্থাৎ বিভিন্ন স্কোয়াড্রন, সেই স্কোয়াড্রনের যে নেতারা তার সামনে আসলো, সেই বর্ণনা এর আগে আমরা দিলাম। সেই বর্ণনা থেকে এবার যে প্রথম একজন শয়তানের দলের একটা নেতা আসলো মূল শয়তান অর্থাৎ গ্রেট কমান্ডারের সামনে, সেই প্রথম যে শয়তানের দলের যে নেতা সে হচ্ছে মোলক। এবার আমরা মোলক সম্পর্কে একটু জেনে নেব। মোলক হচ্ছে হরিড কিং, besmirched with blood of human sacrifice and parents' tears, ভয়াবহ এক হরিড কিং, বিসমার্ট প্রলিপ্ত ভয়াবহ এক রাজা, যার কিনা উইথ ব্লাড অফ হিউম্যান স্যাক্রিফাইস মানুষের যে রক্ত, সেই রক্ত তাকে দেওয়া হতো। অ্যান্ড প্যারেন্টস টিয়ার্স অর্থাৎ পিতামাতাদের কান্না ছিল সেই রক্তের ভিতরে। কিভাবে? দো ফর দ্য নয়েজ অফ ড্রামস অ্যান্ড টিম্বারস লাউড দ্যার চিলড্রেন্স ক্রাইস আনহার্ড, অর্থাৎ পিতামাতারা সেই প্রাচীন আমলে এই যে মোলাক যে দেবতা, সেই মোলাক শয়তানদের একজন, সেই মানে ভূত পেতনি যেরকম বড় শয়তান, সেই শয়তানের একজন দেবতা, সেই দেবতাকে তারা আগের যুগের পিতামাতারা তাদের সন্তানের রক্ত তাকে দিত, সেই রক্ত খেয়ে এই মোলাক বেঁচে থাকতো। সেই রক্তগুলো এখানে বর্ণনা আসছে যে হরিড কিং বিসমার্ট উইথ ব্লাড অফ হিউম্যান স্যাক্রিফাইস, মানুষের যে আত্মদান অর্থাৎ পিতামাতা তার সন্তানকে আত্মদান করতো, তার কাছে বলি দিত, বলিদান করা সন্তানকে, এবং পিতামাতার যে কান্না, অ্যান্ড প্যারেন্টস টিয়ার্স পিতামাতার কান্না, এটা কি যদিও ফর দ্য নয়েজ অফ ড্রামস অ্যান্ড টিম্বারস লাউড দ্যার চিলড্রেন্স ক্রাইস আনহার্ড, অর্থাৎ ওই যে পিতামাতাদের সন্তানদের যে কান্না সেইটা আনহার্ড অর্থাৎ শোনা যেত না। কারণ হলো ওই ঢোল ডাবলা বাজিয়ে শব্দ করে পিছনে দ্যাট পাস থ্রো ফায়ার অর্থাৎ পিছনে অগ্নি স্ফুলিঙ্গ অর্থাৎ অগ্নির ছুড়ে দেওয়া, আগুন ছুড়ে দিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হতো, যেখানে পিতামাতা তার সন্তানকে বলিদান করত, কিন্তু সন্তানের যে কান্না, সেই কান্না তাদের কানে পৌঁছাইতো না। কারণ ওই দেবতার যে পূজা বা অর্চনার সময় ড্রাম ঢোল ডাবলা এমন জোরে বাজানো হতো, নয়েজ পিতামাতার কাছে ওই সন্তানের কান্না পৌঁছাইতো না। অ্যান্ড পাস্ট থ্রো ফায়ার মানে অতিক্রম করত, অগ্নি স্ফুলিঙ্গ ছড়াতো, সে তার মধ্য দিয়ে অতিক্রম করত। টু হিজ গ্রিম আইডল, গ্রিম আইডল, গ্রিম হচ্ছে হিংস্র ভয়াবহ, অর্থাৎ তার ভয়াবহ যে মূর্তি, সেই মূর্তি মানে ভয়াবহ যে চেহারা, সেই চেহারা তারা মানে শুনতে পেত না তাদের সন্তানদের কান্না। হিম দ্য অ্যামোনিট worshipped in Rabbah and her watery plain, in Argob and in Bashan, to the stream of outmost Arnon.
হিম দ্য অ্যামোনিট ওয়ারশিপ, এখানে যদি আমরা আসি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যামোনিট হচ্ছে অ্যামন। অ্যামনরা কারা? অ্যামন ওয়াজ অ্যান ancient Semitic speaking nation occupying the east of the Jordan river. জর্দান নদীর পূর্ব দিকে অধিকার করে থাকা সেমিটিক ভাষায় কথা বলা প্রাচীন একদল লোক। এরা বিটুইন দ্য টরেন্ট ভ্যালিজ অফ আর্নন অ্যান্ড জাব্বুক ইন প্রেজেন্ট ডে জর্দান, অর্থাৎ বর্তমানে জর্দানের যে আর্নন এবং জাব্বুকের উপত্যকায় এরা থাকতো। আরেকটা শব্দ আছে রাব্বা। রাব্বা হচ্ছে ক্যাপিটাল, অ্যামনের ক্যাপিটাল, অর্থাৎ রাব্বিত। মূল প্রাচীন আমলে রাব্বিত, বর্তমানে রাব্বে। এই রাব্বেতের হচ্ছে বর্তমান নাম অ্যাম্মান। আর আর্নন শব্দটি এসেছে, আর্ননটা হচ্ছে কি ওয়াদি মুজিব, হুইচ ইজ অলসো অলমোস্ট সার্টেনলি দ্য বাইবেলিক্যাল আর্নন স্ট্রিম, অর্থাৎ বাইবেলের যে আর্নন যে স্ট্রিম অর্থাৎ নদী বা ছড়া বা সেটা উল্লেখ ছিল, ইজ এ রিভার ক্যানিয়ন ইন জর্দান, জর্দানের, হুইচ ইন্টার্স দ্য ডেড সি, যেটা পতিত হয়েছে ডেড সিতে। এবার মোলাক সম্পর্কে আমি একটু বর্ণনা দিই, যেটা আপনাদের পরীক্ষায় কাজে দেবে। সেটা হচ্ছে মোলাক ইজ দ্য বাইবেলিক্যাল নেম অফ ক্যানানিটিক গড অ্যাসোসিয়েটেড উইথ চাইল্ড স্যাক্রিফাইস। মোলাক ওয়াজ ওয়ারশিপ ইন রাব্বা, আরগব অ্যান্ড বাসান বাই দ্য অ্যামোনিটিস। কিং সলোমন built a temple of Moloch on the event of Olives. Olives পাহাড়ের উপত্যকায় পাহাড়ে এই মোলাকের একটা মন্দির কিং সলোমন তৈরি করেছিলেন। আর অ্যামোনিটিসের রাব্বা, আরগব এবং বাসান শহরের লোকেরা মোলাককে পূজা করত। হ্যাঁ, আর মোলাক হলো যে শিশুদের রক্তে যে মানে রক্তের বলিদানের মাধ্যমে তিনি সেগুলো খেতেন। এবার তাহলে হিম দ্য অ্যামোনিট ওয়ারশিপ ইন রাব্বা অ্যান্ড হার ওয়াটারি প্লেন, অর্থাৎ এই রাব্বার যে সমতল ভূমি, সেই সমতল ভূমিগুলো কোনগুলো? ইন আরগব অ্যান্ড ইন বাসান, ইন আরগব এবং ইন বাসান অঞ্চলে, টু দ্য স্ট্রিম অফ আটমোস্ট আর্নন, আর্নন নদীর যে উপত্যকায়। নর কন্টেন্ট উইথ সাস ওডাসিয়াস নেইবারহুড। অডাসিয়াস নেইবারহুড হচ্ছে সাহসী পাড়া। এই যে নর কন্টেন্ট উইথ সাস অডাসিয়াস নেইবারহুড, দ্য ওয়াইজেস্ট হার্ট অফ সলোমন, কিং সলোমনের কথা বলেছে। এই যে জ্ঞানী হৃদয়বান কিং সলোমন, হি লেড বাই ফ্রুট টু বিল্ড হিজ টেম্পল রাইট এগেনস্ট দ্য টেম্পল অফ গড অন দ্যাট অপ্রোবিরিয়াস হিল। কিং সলোমন he led by Pharaoh to build his temple, সে তার টেম্পল তৈরি করেছিল against the temple of God, গডের টেম্পলের বিপক্ষে, on that opprobrious hill, অর্থাৎ ওই কলঙ্কময় পাহাড়ে, and made his grove the pleasant valley of Hinnom. লেট হচ্ছে এখানে বর্ন অর্থাৎ তৈরি করা, বিল্ড সে তৈরি করেছিল প্রতারণার মাধ্যমে, টু বিল্ড হিজ টেম্পল, তার নিজ যে টেম্পল অর্থাৎ ওই মোলাকের যে টেম্পল, রাইট অ্যাগেনস্ট কিসের বিপক্ষে? দ্য টেম্পল অফ গড অন দ্যাট অপ্রোবিরিয়াস হিল, ওই যে হিলের উপরে, অ্যান্ড মেড হিজ গ্রোভ দ্য প্লিসেন্ট ভ্যালি অফ হিন্নম, হিন্নম উপত্যকার যে খাজ, সেই খাজে সেটা তৈরি করেছিল। Tophet, dense and black henna called the type of hell. Tophet অর্থাৎ শীর্ষস্থানীয়, দেন সেখানে
অ্যান্ড ব্ল্যাক গেন্না কল্ড, ব্ল্যাক গেন্নারা গেন্না বলছিল দ্য টাইপ অফ হেল, এক প্রকারের নরক। এরপরে নেক্সট কিমস, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আজকে আমরা 330 থেকে 405 লাইন পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী পর্বতে আমরা অনন্য যে শয়তান, এক একটা দলের যে শয়তান প্রধান, সেই শয়তান প্রধানদের নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আসতেছেন কিমস। আচ্ছা, কিমসেরটা এর নেক্সট পর্বে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে কিমস নিয়ে আগামী পর্বে।